আচ্ছা, প্রত্যেকে শুনতে পাচ্ছ? একবার কনফার্ম করো। ফাইনালি ক্লাস শুরু করব। আচ্ছা, আজকে আমার যেটা বিষয়বস্তু থাকছে, আমরা কি কি করব আজকের ক্লাসে, ভালো করে মন দিয়ে শুনবে, খাতাতে নোট করবে। দেখো, আজকে আমরা প্রথমত অ্যানালাইসিস করব যে আমাদের টেট 2024-এর কোশ্চেন পেপার কেমন হতে পারে, এবং সেই যে কোশ্চেন পেপারটা হবে তার জন্য আমরা এখন থেকে কিভাবে পড়বো, কিভাবে কি ভাবে পড়লে আমাকে যেমন কোশ্চেন দিই, কোশ্চেন যত হাই লেভেলের হোক আমার ক্ষেত্রে ইজি হয়ে যাবে। তো তার জন্য আমরা 22-23-এর কোশ্চেন পেপারকে অ্যানালাইসিস করব, কম্পেয়ার করব দুটোর মধ্যে, এবং তাদের সাথে আর একটা যেটা করতে হবে সেটা হচ্ছে মডেল কোশ্চেন পেপারকে ফলো করা। মডেল কোশ্চেন পেপার ফলো করে কিন্তু আমাদের ম্যাথের ক্ষেত্রে কোশ্চেন অনেকটা দিচ্ছে, তাই সেই জিনিসটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো তাহলে আজকের ক্লাসের বিষয়বস্তু যে আমরা টোটাল যে এখন 6 মাসের জার্নিতে যাব, মানে 6 মাসের জন্য মেইনলি আমরা একটা কোর্স পড়বো। তো সেই 6 মাসে আমাদের কিভাবে পড়াশোনা হবে এবং ম্যাথটাকে কিভাবে করলে যে কোনো কোশ্চেন আসুক না কেন তোমার ক্ষেত্রে কঠিন হয়ে দাঁড়াবে না, সেই জায়গাগুলো আজকে আমরা সবার প্রথমে দেখে নেব। তারপর নেক্সট ক্লাস থেকে আমাদের রুটিন ওয়াইজ এবং টপিক ধরে ধরে একটা সিলেবাস যেমন আছে সেই সিলেবাস মেনটেন করে আমরা ক্লাস করব, ঠিক আছে? এবং কোন কোন চ্যাপ্টারের উপর বেশি গুরুত্ব দেব, কোনটা কম দেব, সেই জিনিসগুলো আজকে টোটালটা একটা আমি লিখে দেবো, একটা লিস্ট বানিয়ে দেবো, তোমরা সেটা ভালো করে নোট করে নেবে, ঠিক আছে? প্রত্যেকে শুনতে পেয়েছো? কনফার্ম করে দাও। হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো ক্লাস শুরু করা যাক। শোনা যাচ্ছে। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করছি, প্রত্যেকে দেখতে পাচ্ছ কিনা একটু কনফার্ম করবে। আমি স্ক্রিনটা শেয়ার করছি, প্রত্যেকে দেখতে পাচ্ছ কিনা একটু কনফার্ম করবে। দেখা যাচ্ছে। ওকে, মিউট করো, মন দিয়ে শোনো। দেখো, সবার প্রথমে হচ্ছে আমি অ্যানালাইসিস করছি কোশ্চেন 2023 কে নিয়ে। 2023-এ আমাদের কোশ্চেনে কেমন টাইপের ছিল এবং সেখানে আমাদেরকে তার উপরে বেস করে এই বছর আমাদের পড়াশোনা কেমন হবে। দেখো, কোশ্চেন যদি আমার 2023-এ যাই, সেখানে আমাদের দেখা যাচ্ছে মোট 30খানা কোশ্চেন। এই 30খানা কোশ্চেনের মধ্যে 18টা, প্রায় 15 থেকে 18খানা কোশ্চেন হয়েছে নাম্বার সিস্টেমের উপর বেস করে। নাম্বার সিস্টেম প্রায় 15 থেকে 18খানা কোশ্চেন হয়েছে নাম্বার সিস্টেমের উপর বেস করে। দুটো কোশ্চেন হয়েছে প্যাটার্ন, আর 6খানা কোশ্চেন হয়েছে পেডাগোগি থেকে। পেডাগোগি থেকে কোশ্চেন হয়েছে 6খানা। জিওমেট্রি থেকে হয়েছে ওই 4 থেকে 5টা। তা আমরা একবার দেখে নেব জিওমেট্রি পার্ট, যেখানে এরিয়াও তার মধ্যে আমি ইনক্লুড করে নিচ্ছি। তো 15 থেকে 18টা কোশ্চেন থাকছে নাম্বার সিস্টেম থেকে হয়েছে এবছর যেটা পরীক্ষার কোশ্চেন পেপার হয়েছে। 15 থেকে 18খানা কোশ্চেন নাম্বার সিস্টেমের উপর বেস করে, দুটো কোশ্চেন প্যাটার্নের উপর। মানে দেখতে গেলে 16 দুনে 18, আমি 16টা ধরলাম প্রথমে নাম্বার থেকে, প্যাটার্ন থেকে দুটো ধরলাম 18টা, 6টা হচ্ছে পেডাগোগি 24টা, আর বাকি 4 থেকে 5টা জিওমেট্রির কোশ্চেন। জিওমেট্রির মধ্যে তোমার কিন্তু ক্ষেত্রফল গুলো থেকে যাচ্ছে। তো এইরকম ভাবে 29 থেকে 30টা কোশ্চেন, মানে আমরা টোটাল 30টা কোশ্চেনকে যদি ভাগ করি তাহলে এরকম ভাবে একটা দেখা যাচ্ছে। এবার এই যে নাম্বার সিস্টেমের মধ্যে কোশ্চেন হয়েছে, সেখানে আবার দুটো পার্টে আমাদের কোশ্চেন হয়, ঠিক আছে? যেটা কি না, 2022-এ যখন নাম্বার সিস্টেমের উপর কোশ্চেন হয়েছিল, সেখানে কোশ্চেন পেপারে কি ছিল সেখানে আমরা দেখেছিলাম, আমি দুটোকে কম্পেয়ার করে দেখাবো, ভালো করে নোট করে নেবে। অ্যানালাইসিসটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এইরকম ভাবে তোমাকে প্রথমে স্ট্র্যাটেজি বানাতে হবে, সেইভাবে কিন্তু এবছরের পড়াশোনার প্ল্যানিং থাকবে। সবার প্রথমে আমি যদি যাই নাম্বার সিস্টেমে, 2023-এর যে পেপারটা ছিল সেখানে কি কেমন টাইপের কোশ্চেন ছিল। এখানে বেশিরভাগটা গসাগু লসাগুকে ফোকাস করেছে, গসাগু ও লসাগু। যার মডেল কোশ্চেন পেপার যদি দেখি, 2022-এর মডেল কোশ্চেন পেপারে গসাগু লসাগুর উপর বেস করে কোশ্চেন দেওয়া ছিল। মন দিয়ে শুনবে কথাটা। 2022-এর
মডেল কোশ্চেন পেপারে গসাগু লসাগুর উপর কোশ্চেন দেওয়া ছিল। 2022-এর মেন পেপারে গসাগু লসাগু থেকে কোশ্চেন ছিল না। 2023-এ সেই একই রকম টাইপের কোশ্চেন এখানে তুলেছে। আবার যদি আমি বলি 2023-এর যে মডেল পেপারটা ছিল সেখানে তুমি দেখতে পাবে যে কিছু কিছু মান আছে, যেমন আমি মডেল পেপারগুলো আমি দেখাবো। আমি আগে এই অ্যানালাইসিসটা দেখাচ্ছি, একটু লিখে নেবে, নোট করে নেবে। দেখো আমি কোশ্চেনগুলো একবার করে রিডিং করছি তোমার সুবিধার্থে। 91-এর কোশ্চেন, দুটি অখণ্ড সংখ্যার গুণফল এত, সংখ্যা দুটোর সমষ্টির সম্ভাব্য ক্ষুদ্রতম মান। মানে এটা আমরা যদিও নাম্বার সিস্টেমের একটা অঙ্ক এটা, কিন্তু সেই নাম্বার সিস্টেমের মধ্যে আমরা যদি পার্টে যাই তাহলে আমরা দেখতে পাবো অনেকটা উৎপাদকের যে ভাঙাগুলো, উৎপাদক যে ভাঙা, সেটা এখানে অনেক কাজে লাগে। ঠিক আছে, উৎপাদক ভাঙা। আমি তোমাদেরকে প্রথমে নাম্বার সিস্টেমের কোশ্চেনগুলোর কথা বলছি। 91 একটা বললাম, ঠিক আছে। 93টা হচ্ছে একটা নিয়ম, এটা তো তোমাদের আগে আমি দেখিয়েছি, বলার দরকার নেই। 94 দেখো গসাগু লসাগুর উপর কোশ্চেন। 94 গসাগু লসাগু মানে নাম্বার সিস্টেমের মধ্যেই আমি ফেলছি এগুলোকে, ঠিক আছে, এগুলোকে সব নাম্বার সিস্টেমের মধ্যে ফেলছি। গসাগু লসাগুর কোশ্চেন, যে কোশ্চেনটা আমাদের 2023-এ দিয়েছে এক্সামে, এই কোশ্চেন ছিল 2022-এর মডেল পেপারে। এই কোশ্চেন ছিল 2022-এর মডেল পেপারে আর দিয়েছে 2023-এ, ঠিক আছে। তার মানে মডেল পেপারকে ফলো করে দিয়েছে কোশ্চেন। মডেল পেপার গুলো ভালো করে করা উচিত আমাদের, এটা একটা টাইমের উপর প্রবলেম ছিল, সেটা ছাড়ো। আচ্ছা, এরকম টাইপের বেসিক কনসেপ্টের উপর কোশ্চেন প্রত্যেক বছর একটা থাকবেই। এরকম বেসিক কনসেপ্টের উপর কোশ্চেন, এটা কিন্তু প্রতি বছর একটা থাকবে কোশ্চেনে। এই যেমন কোশ্চেনে কি বলছিল, একটা সংখ্যাকে অপর একটা সংখ্যা দ্বারা গুণ করলে তার মান সর্বদা বৃদ্ধি পায়। এই যে ব্যাপারগুলো, যেগুলো আমাদের মনে হচ্ছে নর্মালি হ্যাঁ এটা তো ঠিক কথা, তো সেগুলোতে কিছু না কিছু একটা উদাহরণ থাকে যেটা ফেল করে দেয়। তো সেরকম টাইপের জিনিস আমরা নাম্বার সিস্টেমে প্রচুর পড়বো। তো সেই জিনিসগুলোর উপর একটা কোশ্চেন ডেফিনেটলি থাকবে, ঠিক আছে। এবার হচ্ছে এই যে ক্যালকুলেশন টাইপের কোশ্চেনে যদি আসি, এই কোশ্চেন কিন্তু আমাদের হুবহু 2023-এর এটা কোশ্চেন, এটা ছিল হুবহু একই রকম টাইপের 2022-এর মডেল পেপারে। 2022-এর মডেল পেপারে এই টাইপের কোশ্চেন ছিল, সেটাকে 2023-এ দিয়েছে। মডেল পেপারে মাত্র 10টা কোশ্চেন ছিল, তার মধ্য থেকেই কিন্তু অনেকগুলো কমন। এবার হচ্ছে এটা হচ্ছে একটা নর্মালি গসাগু লসাগু চ্যাপ্টারের মধ্যে বা নাম্বার সিস্টেমের মধ্যেই আমরা ফেলে দিই। নাম্বার সিস্টেমের মধ্যেই এটাকে রাখবো, ভাগের উপরে অঙ্ক, এরকম টাইপের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট যে কোনো এক্সামের জন্য, ঠিক আছে। তো এটা আমি নাম্বার সিস্টেমের মধ্যেই রাখছি। নাম্বার সিস্টেমের অঙ্কগুলোই আগে বলছি, ঠিক আছে। নাম্বার সিস্টেমের অঙ্কগুলো আমি আগে বলছি, একটু নোট করবে এবং যে টাইপটা বলছি সেটা ভালো করে মন দিয়ে শুনবে। আচ্ছা, এই যে ভগ্নাংশ টাইপের অঙ্ক, আমরা যদি দেখি এই টাইপের অঙ্কটা, এটা আমরা যদি দেখি 2022-এ একটা দিয়েছিল 22/7, এর উপর 22/7 একটা কোশ্চেন দিয়েছিল, মানে 22-কে 7 দিয়ে ভাগ করে রেজাল্ট বের করতে বলছিল। এখানে 3/7 করে তার রেজাল্ট বের করতে বলছে। ব্যাপারটা একই, শুধু এদিক ওদিক একটু করা, কিন্তু যে বুঝেছে ব্যাপারটা ঠিক। তার মানে দেখো একটা ভগ্নাংশের উপর প্রবলেম, প্রকৃত ভগ্নাংশ হোক, অপ্রকৃত ভগ্নাংশ হোক, তাকে দশমিকে রূপান্তর, বা হচ্ছে আমরা যদি বলি যে পৌনপৌনি ব্যবহার করা, বার সিস্টেম, যেগুলো আমরা পড়বো সব ডিটেলসে, সেগুলোও কিন্তু আমাদের থাকছে এখানে। আমি কি বোঝাতে পারলাম প্রত্যেককে? এইটুকু যা যা বললাম প্রত্যেকে বুঝেছো? একটু কনফার্ম করবে, এইটুকু প্রত্যেকে কনফার্ম করবে। হ্যাঁ স্যার। তার মানে আমাদের এই স্যার। টাইপের কোশ্চেন একটা পরীক্ষায় কিন্তু থাকবে। 22-এও ছিল, 23-এও ছিল, 24-এও থাকবে। এরকম টাইপের একটা কোশ্চেন থাকবে। তার মানে তুমি এখানে, আমি শেষে একসাথে লিখে দেবো যে কোন পার্টগুলো আমরা 23-এর জন্য 24-এর জন্য ভালো করে করবো, সেটা আমি শেষে লিখে দেবো, ঠিক আছে। আচ্ছা, এবার আছে আমি মৌলিক সংখ্যার উৎপাদক। এই যে উৎপাদকের কোশ্চেন, এটা আমরা যদি দেখি 22-এর কোশ্চেনে আমাদের বের করতে বলেছিল উৎপাদক 100-র উৎপাদক গুলোর যোগফল বের করতে বলেছিল। এবারে এদের মৌলিক উৎপাদক আমাদের তিনটে জিনিস হয়, একটা হচ্ছে মৌলিক উৎপাদক বের করা, দুই হচ্ছে শুধু উৎপাদক বের করা এবং সেটা কতগুলো সংখ্যা, তিন হচ্ছে উৎপাদকগুলোর সমষ্টি বের করা। উৎপাদকগুলোর সমষ্টি বের করা, এই হচ্ছে আমাদের তিনটে কাজ।
তো এই তিনটে জিনিস পড়ে গেলে আমাদের 2024-এ কাজে দেবে। এই তিনটে জিনিস পড়ে গেলে 2024-এ একটা কোশ্চেন কমন, যে হয় মৌলিক উৎপাদক বের করতে হবে, নাহলে উৎপাদক বের করতে হবে, নাহলে উৎপাদকগুলোর সমষ্টি করতে হবে। তো এই টাইপের কোশ্চেন একটা কমন থাকবে, ঠিক আছে, নোট করতে পারো। এই টাইপের একটা কোশ্চেন একটা কমন থাকবে, নোট করতে পারো। মৌলিক উৎপাদক, উৎপাদক, উৎপাদক সমষ্টি, এই তিনটের টাইপ পড়ে গেলে একটা কোশ্চেন কমন। লিখেছো প্রত্যেকে? লেখা হয়েছে? কনফার্ম করবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, এরপরে যাচ্ছি নেক্সট। আচ্ছা, পেডাগোগি আমি পরে আসছি, নাম্বার সিস্টেম গুলো বলে নিই। দেখো, গসাগু লসাগুর উপর এবার যেহেতু কোশ্চেনটা একটু বেশি দিয়েছে গসাগু লসাগুর উপর, তাই তুমি ধরে রাখতে পারো 24 একটু কম আসবে, কিন্তু গসাগু লসাগুর কনসেপ্ট খুব ভালো করে রাখতেই হবে। এইচসিএফ এলসিএম, তাহলে তুমি খাতায় নোট করো। এইচসিএফ এলসিএম ইম্পর্টেন্ট একটা টপিক তোমার জন্য। গসাগু লসাগু তার বেসিক কনসেপ্ট খুব ভালো করে মাথায় রাখতে হবে। এইচসিএফ এলসিএম এর বেসিক কনসেপ্ট আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে এটা একটা নোট করো, এখান থেকে একটা কোশ্চেন আমাদের 2024-এ থাকবে। এইচসিএফ এন্ড এলসিএম 2024-এ এর উপর একটা কোশ্চেন তো কম্পালসারি, এবার একটু বেশি এসছে, তো এটা মাস্ট ভালো করে করতে হবে। নোট করেছো? যাবো পরের কোশ্চেনে। আচ্ছা, ভাগ করার ব্যাপারে আসি। ভাগ করার ব্যাপারে যেটা হয়, বিভাজ্যতার নিয়ম, যেটা বিভাজ্যতার নিয়ম, এই বিভাজ্যতার নিয়ম ভালো করে পড়তে হবে। তার সাথে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ তাদের কনসেপ্ট, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এদের কনসেপ্ট ভালো করে পড়তে হবে। এটা নোট করো। বিভাজ্যতার নিয়ম, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এটা ভালো করে পড়তে হবে। এর উপর একটা কোশ্চেন ডেফিনেটলি থাকবে। হয়ে গেলে জানাবে। হয়ে গেলে জানাবে। বিভাজ্যতার নিয়ম, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ প্রত্যেকে হাত তুলে জানাও, নাহলে মাইক্রোফোন অন করে। হয়ে গেল। এবার আছে এখানে এই যে বিভাজ্যতার নিয়ম, ভাগ কত দিয়ে ভাগ যাবে, সেখানে পি কিউ মিসিং, এই টাইপের যে কোশ্চেন, আমি বিভাজ্যতার নিয়ম আগেই বলে দিলাম, তার নতুন করে লিখতে হবে না। তো বিভাজ্যতার নিয়মের মধ্যে এটাও থেকে যাচ্ছে, এটাও ওই বিভাজ্যতার নিয়ম থেকে দিয়েছে একটা কোশ্চেন। 88 দিয়ে ভাগ যাওয়ার নিয়মটা ব্যবহার করতে হবে আমাদেরকে। আমরা ভাগ যাওয়ার নিয়মগুলো শিখে নেবো প্রত্যেকটা, দিলে এখান থেকে একটা কোশ্চেন আমরা আশা করছি পাবো। এটাও নাম্বার সিস্টেমে একটা কোশ্চেন। আচ্ছা, এরকম টাইপের এই যে কোশ্চেনটা একটা ভাষার অঙ্ক দেওয়া আছে, যেখানে ভাষার অঙ্কে একটু ট্রিক্স থাকে সব সময়। তাহলে ভাষার অঙ্ক যেগুলোতে আমরা হয়তো, কেমন টাইপের কোশ্চেন আমি আবার বলছি, মন দিয়ে শুনবে। ভাষার অঙ্কে গসাগু লসাগুর উপর ভাষার অঙ্ক লিখে রাখবে। গসাগু লসাগুর উপর ভাষার অঙ্ক, কাউন্টিং করা মানে নানা রকম সংখ্যা কাউন্ট করা আর কি, তার উপর ভাষার অঙ্ক, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। একটা ওরকম টাইপের কোশ্চেন আমাদের থাকবে ভাষার অঙ্ক। যেমন দেখো, বলেছে যে এত মিটার দীর্ঘ রাস্তার দুপাশে আমরা 20 মিটার অন্তর গাছ বসাতে চাই, তো টোটাল কতগুলো গাছ বসাতে পারবো বা এ করতে পারবো। তেমনি এইরকম টাইপের সাথে গসাগু লসাগুর ভাষার অঙ্ক আমাদেরকে ভালো করে করতে হবে। নেক্সট, প্রকৃত মান, স্থানীয় মান, এটা নোট করো। যেহেতু 2022-এ এই স্থানীয় মান আর প্রকৃত মানের উপর ভালো কোশ্চেন ছিল, 23-এ কম কোশ্চেন হয়েছে, হয়নি বলবো না, যেমন এটা দেখতে পাচ্ছ 23-এ হয়েছে কম কোশ্চেন, 23-এ গসাগু লসাগুর উপর বেশি হয়েছে। 24-এ আমাদের জন্য প্রকৃত মান, স্থানীয় মান মানে প্লেস ভ্যালু, ফেস ভ্যালু, এটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো সেখানে দশমিক দিয়ে করার কাজটা ডিফিকাল্ট কাজ, ওটা আমাদের আসার চান্স বেশি থাকবে। তাহলে নোট করে রাখো, স্থানীয় মান, স্থানীয় মান ও নিজস্ব মান, এবং এখানে দশমিক দিয়ে সমস্যা, দশমিক দিয়ে সমস্যা
এটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। একটা কোশ্চেন আমরা ধরে রাখবো, স্থানীয় মান নিজস্ব মান দশমিক দিয়ে সমস্যা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, এটা নোট করে রাখবো। হয়ে গেলে জানাবে। হয়ে গেছে প্রত্যেকের? প্যাটার্ন তো পরে আসছি, নাম্বার সিস্টেমে যাই। মৌলিক সংখ্যা, প্রত্যেক বছর মৌলিক সংখ্যার উপর কোশ্চেন থাকবেই থাকবে। মৌলিক সংখ্যা একটা কোশ্চেন ধরে রাখো, মৌলিক সংখ্যা। এবার 2024-এ মৌলিক সংখ্যা থেকে একের বেশি কোশ্চেন থাকবে, তাও আমি একটা কোশ্চেন ধরে রাখছি, কিন্তু একের বেশি কোশ্চেন থাকার চান্স থাকছে মৌলিক সংখ্যা থেকে। তো মৌলিক সংখ্যা খুব ভালো করে পড়তে হবে, এটা প্রতি বছর থাকবে এখান থেকে, এবং 2024-এ কোশ্চেন এখানে বেশি হওয়ার চান্স থাকছে। ভালো করে স্টার্ট করে নাও, মৌলিক সংখ্যা বেশি ইম্পর্টেন্ট এবছরের জন্য। হয়ে গেছে? ব্যাস, এবার হচ্ছে ভগ্নাংশ, লব হর দিয়ে ভগ্নাংশের প্রবলেম, মানে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ বা শুধু ভগ্নাংশ কথাটা লিখে রাখবে। ভগ্নাংশের উপর একটা কোশ্চেন ডেফিনেটলি থাকবে, এটাও ভালো করে স্টার করে রাখো। 2024-এ ভগ্নাংশের উপর একটা কোশ্চেন থাকবে, ভগ্নাংশ। মৌলিক সংখ্যার উপর আরো একটা কোশ্চেন এসছে, আমরা একটা করে রেখেছি অলরেডি। তো মৌলিক সংখ্যার উপর আরো একটা কোশ্চেন ছিল। আচ্ছা, ইউনিট চেঞ্জ, এককের পরিবর্তন, এককের পরিবর্তন, ইউনিট চেঞ্জ, এককের পরিবর্তন, মানে এই মিটার সেন্টিমিটার কিলোমিটার, টাকা পয়সার অঙ্ক, টাকা পয়সার প্রবলেম, মিটার সেন্টিমিটারের প্রবলেম, এককের পরিবর্তন, এই অঙ্ক একটা ইম্পর্টেন্ট থাকছে, গুরুত্বপূর্ণ। তো 2024-এর জন্য টাকা পয়সার চেঞ্জ, এই টাইপের টাকা পয়সার যে পরিবর্তন, একক, ধরো এত টাকা সমান এত পয়সা, তো সেই টাইপের অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট থাকবে, এবং সেটা ভাষার অঙ্ক হতে পারে। টাকা পয়সা রিলেটেড প্রবলেম বেশি ইম্পর্টেন্ট। তো এককের পরিবর্তন ডাক করে রাখো, 2024 হয়েছে, কনফার্ম করবে। ভাষার অঙ্ক তো আগে লিখে দিয়েছি, আর লাগবে না, এটা ভাষার অঙ্কের মধ্যেই ছিল। এটা তো পেডাগোগির কোশ্চেন, এই হচ্ছে আমাদের গেল। এবার হচ্ছে, তার মানে আমি আলটিমেট এক জায়গাতে নোট করে দেই, এইখানে আমি নোট করছি এক জায়গাতে। প্রত্যেকে দেখতে পাচ্ছ তো? একটু কনফার্ম করবে। 1 নম্বর, এই শুনতে পাচ্ছ তো প্রত্যেকে? একটু মাইক্রোফোন অন করে বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, 1 নম্বর পয়েন্টে লেখো তাহলে এখানে, আমাদের জন্য ইম্পর্টেন্ট টপিক তাহলে নাম্বার সিস্টেম। যতবারই কোশ্চেন হবে এখান থেকে ভালো কোশ্চেন থাকবে। এবার নাম্বার সিস্টেমের ভাগ আছে কি কি, এখানে আমরা একটা পাঠ করব প্রকৃত মান, স্থানীয় মানে, প্রকৃত মান স্থানীয় মানে। 2 নম্বর ভাগ করব গসাগু লসাগু, গসাগু ও লসাগু। 3 নম্বর ভাগ করব ভাষার অঙ্ক, ভাষার অঙ্কে। 4 নম্বর ভাগ করব সরলীকরণ। 5 নম্বর করব ভগ্নাংশ। 6 নম্বর করব প্রতিটা নাম্বার সিস্টেমের সম্বন্ধে। আচ্ছা, এই থাকলেই হবে, আর লাগবে না। 5টা পার্টে ভাগ করব, প্রকৃত মান স্থানীয় মান, গসাগু লসাগু, ভাষার অঙ্ক, সরলীকরণ, ভগ্নাংশ। এবার 2024-এ বেশি ইম্পর্টেন্ট কোনটা কোনটা,
প্রকৃত মান স্থানীয় মানটা বেশি ইম্পর্টেন্ট, ভগ্নাংশ বেশি ইম্পর্টেন্ট, সরলীকরণ বেশি ইম্পর্টেন্ট, ভাষার অঙ্ক বেশি ইম্পর্টেন্ট। গসাগু রসাগুটা এবার বেশি এসছে, এটা কম ইম্পর্টেন্ট, কিন্তু তাও আমরা 5টা জিনিসই ভালো করে করব, কারণ নাম্বার সিস্টেম আমাদের জন্য সবসময়ের জন্য বেস্ট ইম্পর্টেন্ট। তো আমরা যদি 2022-এর কোশ্চেন পেপার দেখি, সেখানেও দেখবো নাম্বার সিস্টেমে প্রচুর কোশ্চেন আছে। 2023-এর কোশ্চেন পেপার দেখি, সেখানে নাম্বার সিস্টেমে প্রচুর কোশ্চেন আছে। নাম্বার সিস্টেম মানে যোগ বিয়োগ গুণ ভাগ, এই জিনিসটা আমাদের জন্য সবসময়ের জন্য বেশি ইম্পর্টেন্ট। বোঝাতে পারলাম? ক্লিয়ার পর থেকে? ক্লিয়ার স্যার। ওকে, তাহলে এই টপিকটা আমাকে নিখুঁত ভাবে পড়তে হবে, টাইম দিয়ে পড়তে হবে, কারণ যত রকমের কনসেপ্টের কোশ্চেন এখানেই আছে। মানে আমরা যদি বেসিক কনসেপ্ট, যেটাকে মানে প্রাইমারিতে চাইছে আর কি, যে তোমার বেসিক কনসেপ্ট যেন ক্লিয়ার থাকুক, এটা হচ্ছে প্রাইমারিতে চাইছে। যে এমন একটা কোশ্চেন দেব, সেটা যেন মুখস্থ বিদ্যা না হয়, সেটা যেন এমন হয় তুমি বুঝে করতে পারো। আর সেটার বেশিরভাগ জায়গাটা কিন্তু এইখানেই আছে নাম্বার সিস্টেম। তাই এই জায়গাটা থেকে কোশ্চেন আমরা 10 থেকে 12টা কোশ্চেন ধরে রাখবো, যেমন 10টা থেকে 12টা কোশ্চেন এই জায়গাতেই হবে। ওকে, তাহলে 30টা কোশ্চেনের মধ্যে 10 থেকে 12টা কোশ্চেন এখানেই চলে যাবে, বেশি হবে কম নয়। এবার হচ্ছে কি, নাম্বার সিস্টেমের পরে যেগুলো পড়ে সেটা কি, একটা হচ্ছে আমাদের পাটিগণিতের কি কি পার্ট আছে। দেখো, পাটিগণিতে দেখতে গেলে আমরা কি কি পড়বো, এক হচ্ছে টাইম এন্ড ওয়ার্ক, সময় কার্য, টাইম এন্ড ডিস্টেন্স, সময় এবং দূরত্ব, এবং আমরা ভাষার অঙ্কের মধ্যে এরকম ভাবে ক্যালেন্ডার আর ক্লকটা করে রাখবো। ক্যালেন্ডার, ক্লক, এগুলো সব টাইমের মধ্যে পড়ে আর কি। আমাদের যে সিলেবাসে, প্রাইমারি যে সিলেবাসটা, সেই সিলেবাসে যদি আমরা দেখি, তাহলে আমাদের একটা থাকে নাম্বার সিস্টেম, যোগ বিয়োগ গুণ ভাগ লেখা থাকে, একটা হচ্ছে টাইম বলে শুধু লেখা থাকে। তো সেই টাইমের মধ্যে পড়ে এই চ্যাপ্টার গুলো 4টে টাইমের মধ্যে: টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ডিস্টেন্স, ক্যালেন্ডার, ক্লক। রিস্ক ফ্যাক্টরের জন্য আমরা এখানে আর একটা চ্যাপ্টার করে রাখবো, সেটা হচ্ছে বোট অ্যান্ড স্টিম, নৌকা এবং স্রোত। রিস্ক ফ্যাক্টরের জন্য এটা আমরা করে রাখবো। কেন করে রাখবো? তার কারণ এই যে এবার যেহেতু নাম্বার সিস্টেম থেকে হিউজ অঙ্ক এসছে, দেখো পেডাগোগি নর্মালি কম দেবে, বেশি পেডাগোগি দেবে না। তো পেডাগোগি আমি পরীক্ষার আগেই বলেছিলাম যে কম দেবে। তো পেডাগোগির কোশ্চেন এবার দিয়েছিল 6খানা কোশ্চেন, এবং 6টা কোশ্চেনই সিটেটের কোশ্চেন ছিল। মানে যে কোশ্চেন 6খানা দিয়েছে সিটেট থেকেই কপি করা, যেগুলো সব সিটেটের পেপারে ছিল। তো পেডাগোগির কোশ্চেন কম থাকবে, 6খানা কোশ্চেন ছিল, তো পরেও তাই থাকবে, 6 থেকে 7টা কোশ্চেনই পেডাগোগির থাকবে, এবং সেগুলো সব সিটেটের পেপার থেকে। পেডাগোগি করা মানে তোমাকে সিটেটের পেপার করাটাই বেস্ট, ওখান থেকেই থাকবে। বাকি তার মানে অঙ্ক আসছে আমাদের প্রায় বলতে গেলে 24টা। আমি যদি ধরে রাখি 24টা কোশ্চেন পেডাগোগি মানে অঙ্ক থাকবে, তো এবার না হলে আমাকে 16খানার মতো প্রবলেম নাম্বার সিস্টেম থেকে দিয়েছে। 16টা নাম্বার সিস্টেম থেকে দিয়েছে, 2টো প্যাটার্ন থেকে দিয়েছে, 18টা, 6টা জিওমেট্রি পার্ট থেকে দিয়েছে। তার জন্য 24টা হয়ে গেছে। কিন্তু প্রত্যেকবার তো নাম্বার সিস্টেম থেকে এত কোশ্চেন দেবে না। তাহলে নাম্বার সিস্টেম থেকে যদি আমার 4টা-5টা কোশ্চেন কমে যায়, সেই কোশ্চেনগুলো আসবে কোথা থেকে? সেই কোশ্চেনগুলো আমাদের আসবে টাইম এন্ড ওয়ার্ক থেকে, টাইম এন্ড ডিস্টেন্স থেকে, অথবা আমাদের থাকবে কি বোর্ড এন্ড স্টিম। তো এরকম কিছু পাটিগণিত থাকতে পারে। তো সেই হিসাবে যা সিলেবাসে দেওয়া আছে তারই মতো থেকে এই পার্টগুলো আসতে পারে। ক্যালেন্ডার থেকে এবছর একটা কোশ্চেন ছিল, তো ক্যালেন্ডার ক্লকের মধ্যে কোনো একটা কোশ্চেন থাকতেই পারে। ক্যালেন্ডার এবং ক্লকের মধ্যে কোনো একটা থেকে, দেখো যেহেতু টাইম রিলেটেড, তো একটা কোনো কোশ্চেন থাকতে পারে। আমরা রিস্ক ফ্যাক্টর হিসাবে আর কোন চ্যাপ্টার করে রাখবো, যেহেতু অঙ্কটা বেশি থাকবে, তাই রিস্ক ফ্যাক্টর হিসেবে প্রফিট লস, লাভ এবং ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, লাভ এবং ক্ষতি, তার সাথে আমরা সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ, এবং পার্সেন্টেজ, এইগুলো করে রাখবো, নোট করে রাখবো। এগুলো রিস্ক ফ্যাক্টর হিসেবে করে রাখবো। প্রফিট লস, পার্সেন্টেজ, বেশি কঠিন করব না, বেসিক কনসেপ্ট বেশি নেব আর কি। প্রফিট লস, পার্সেন্টেজ, আর হচ্ছে সিম্পল ইন্টারেস্ট,
সরল সুদ, এই কয়েকটা চ্যাপ্টার রিস্ক ফ্যাক্টর হিসেবে আমরা পাটিগণিতে করে রাখবো। যেহেতু যদি নাম্বার সিস্টেম থেকে একটু কোশ্চেন কম হয়ে যায় তখন টাইম রিলেটেড কোশ্চেনের মধ্যে এইগুলো থেকে যাবে, তো সেখানে আমরা পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট লস এগুলো থেকে পাবো। তো সেই কারণে আমরা রিস্ক ফ্যাক্টর হিসেবে এগুলো করে রাখবো। তাহলে টাইম এন্ড ওয়ার্ক, বোর্ড এন্ড স্ট্রিম, টাইম এন্ড ডিস্টেন্স, ক্যালেন্ডার ক্লক, প্রফিট লস, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, আমাদের যে কোনো এক্সামে এগুলো কাজে লাগবে। অতএব আমাদের যদিও প্রাইমারির পড়াশোনা আর অন্য এক্সামের পড়াশোনার মধ্যে পার্থক্য আছে, এখানে আমাকে জোর দিতে হবে বেসিক কনসেপ্টের উপর, আর আদার্স এক্সামে হচ্ছে অ্যাপ্লিকেশনের উপর, মানে অঙ্ক করব কিভাবে, অঙ্ক কত টাইপের আছে সেগুলো করব। আর এখানে হচ্ছে অঙ্কটা করতে গেলে কি কি জানা উচিত সেগুলোর উপর গুরুত্ব দিতে হবে। তো এই পর্যন্ত বুঝে গেছো প্রত্যেকে? একটু কনফার্ম করে দাও। এই পর্যন্ত প্রত্যেকে বুঝে গেছো? কনফার্ম করে দাও। হ্যাঁ স্যার। এবার আসছি আমি জিওমেট্রি পার্টের উপরে। জিওমেট্রি পার্টের উপরে জিওমেট্রি পার্টে আমরা কি করব? জ্যামিতি পাঠে আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব। 1 নম্বর রেখা, রেখাংশ এগুলো তো পড়বো, জ্যামিতির প্রতিটা পার্ট। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, মানে আমি এরকম আয়তক্ষেত্র বর্গক্ষেত্র না লিখে এরকম লেখাটা বেস্ট হবে। 1 নম্বর ত্রিভুজ, চতুর্ভুজ, চতুর্ভুজের মধ্যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, সামন্তরিক এগুলো সব পড়ে যাবে। ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত। এবছর বৃত্ত ভীষণ ইম্পর্টেন্ট 2024-এর জন্য। বৃত্ত হবে ভীষণ ইম্পর্টেন্ট, বৃত্তের উপর এবার কোশ্চেনই নেই, 2024-এ ভীষণ ইম্পর্টেন্ট। ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত এদের বেসিক কনসেপ্ট, তার সাথে সাথে এদের ক্ষেত্রফল ও পরিসীমা বের করা, ক্ষেত্রফল ও পরিসীমা বের করা, বেসিক কনসেপ্ট এবং ক্ষেত্রফল ও পরিসীমা বের করা, এগুলো হচ্ছে আমরা জ্যামিতির মধ্যে ফেলবো। একটা আমাদের জিওমেট্রি শেপ বলে একটা দেয়া আছে, তো তার মধ্যে আমাদের যেটা থাকতে পারে সেখানে আমরা 3D যে ছবিগুলো হবে সেই 3D ছবিগুলো নানা রকম, কার কটা প্রান্ত রেখা আছে, কার কটা শীর্ষবিন্দু আছে, বা আমরা প্রিজম আলোচনা করব, পিরামিড আলোচনা করব, এগুলো একটু আমরা আলোচনা করে নেব এখানে। এই পার্টে কোশ্চেন আসতে পারে বাই চান্স। তো বৃত্ত এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট জ্যামিতি পার্টে। আমি কি এটুকু বোঝাতে পারলাম? কনফার্ম করো, প্রত্যেকে বুঝেছো? একটু কনফার্ম করবে তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফার্স্ট। অসুবিধা হলে বলো। নেক্সট থাকছে আমাদের প্যাটার্ন। প্যাটার্ন থেকে কম্পালসারি একটা কোশ্চেন থাকবে, এবার দুটো ছিল। এবার আমাদেরকে প্যাটার্ন আর শুধু সিটেড করলে হবে না, যে কোনো এক্সামের পেপার ধরে আমাকে এক্সট্রা অ্যাডভান্স প্যাটার্ন গুলো করে রাখতে হবে, যাতে যেমনই কোশ্চেন আসুক আমরা পারি। শুধু সিটেড প্যাটার্ন করলে হবে না, সিটেড প্যাটার্ন গুলো তুলনা একটু সোজা, কিন্তু আদার্স এক্সাম গুলোতে যেভাবে আসে সেগুলো আমাদেরকে এখানে করে রাখতে হবে। তাহলে প্যাটার্ন থেকে একটা কোশ্চেন কম্পালসারি, ছবি দিয়ে আসতে পারে, নাম্বার দিয়ে আসতে পারে, তো প্যাটার্ন থেকে আমরা একটা পার্ট করব। তাহলে কি কি হয়ে গেল দেখো। প্রথম সিলেবাসের যে আমাদের অংশ থাকে, মোট ভাগ থাকে, প্রথমে আমাদের 10টা ভাগ করা হয়। সেই 10টা ভাগের মধ্যে আমাদের কি কি থাকে? নাম্বার সিস্টেমে থাকে, ঠিক আছে? তো নাম্বার সিস্টেমের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো থাকে। জিওমেট্রি বলে একটা লেখা আছে, এরিয়া পেরিমিটার বলে লেখা আছে, টাইম লেখা আছে, ঠিক আছে? এগুলো সবই আলোচনা করে দিলাম। বুঝে গেছো? কারো কোনো ডাউট আছে? বলে ভালো। কারো কি কোনো ডাউট আছে? একটু মাইক্রোফোন অন করে বলো। এই পর্যন্ত সবার ঠিক আছে? রিপ্লাই করো, রিপ্লাই করো, চুপচাপ বসে থাকলে হবে না। হ্যাঁ স্যার। বাকিরা 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 একজনের গলা শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার। ঘুমিয়ে পড়লে নাকি? সব হাতের সাইন তোলা একটা ইয়ে পেয়েছ। শোনো, আমি একটা কথা বলে দিই, হাতের সাইন দিচ্ছ খুব ভালো কথা, আজকে নো প্রবলেম, কিন্তু নেক্সট দিন থেকে, নেক্সট ক্লাস যখন শুরু হবে, শুধু হাতের সাইন এরকম দিলে হবে না।
তোমাকে প্রতিদিন পড়া ধরা হবে প্রথমত, মানে আমি যা পড়িয়ে দেব তার পরের ক্লাসে প্রথম 15 মিনিট পড়া ধরবো। যখন পড়া ধরবো তখন কিন্তু তোমাকে মাইক্রোফোন এবং ভিডিও অন করতে হবে, দিয়ে আনসার দিতে হবে। তারপর আবার তুমি যথারীতি বন্ধ করে দেবে মাইক্রোফোন ভিডিও। যখন পড়া ধরবো, যার নাম ধরে ডাকবো তাকে কিন্তু পড়া দিতে হবে এবং মাইক্রোফোন ভিডিও অন করে। তাই সিরিয়াসলি পড়তে হবে, ওই ফাঁকি দিয়ে পড়া হবে না। এবং বছরের প্রথম থেকে যখন শুরু করেছো তাহলে সিরিয়াসলি পড়, যেন যত কঠিন কোশ্চেন করুক না কেন তোমাকে কেউ আটকাতে না পারে, সেইভাবে পড়ো। দেখো, পাস করাটা কঠিন নয়, কিন্তু আমি আবারও বলছি, কোশ্চেন যত হাই লেভেল হোক না কেন পাস করা মোটেও কঠিন নয়। 90 নাম্বার পেতে হবে, কোনো নেগেটিভ মার্কিং যেখানে নেই। 150 নাম্বারের মধ্যে 90 পাওয়া যেখানে নেগেটিভ মার্কিং নেই, এমন কোনো ব্যাপার নয়। কিন্তু চাপ সামলাতে পারাটা ভীষণ কঠিন। পরীক্ষা হলে চাপ সামলাতে পারে, তোমাকে চাইবে সবসময় পরীক্ষক যে তুমি যে পার্টি তুলতে যাবে, যে পার্টি ধরতে যাবে, যেন একটু তুমি ভয় পাও। তো ভয় পেয়ে তুমি নার্ভাস হয়ে যাও, সেই জায়গাটাকে তোমাকে দেখতে হবে। তোমার আর বাকি কিছু না, তুমি যদি একটু ঠান্ডা মাথায় করো, দেখবে তুমি প্রতিটা পার্টে 20টা করে ইজিলি পারবে। হ্যাঁ, আমি মানছি এবার ইভিএস এ 12টা 15টা কি এরকম কোশ্চেন ইজি ছিল একটু তুলনা অন্যগুলোর থেকে। বাকি কোশ্চেন গুলো খুবই বাজে কোশ্চেন ছিল, একদম ঠিক কথা। কিন্তু যে ঘটনাটা দাঁড়াচ্ছে, যে আমি মানলাম আমি ওখানে 10টা 12টা পারলাম, আদার্স সাবজেক্টে একটু টাইম দিতাম। ওখানে যখন আমার টাইম বেঁচে গেল, ওখানে আমার টাইম নষ্ট হলো না, আদার্স সাবজেক্টে আমি টাইম দিতাম, সেগুলোতে টাইম দিয়ে আমাকে করতে হতো একটু। তাহলে বাকি জায়গাগুলো যতই স্ট্যান্ডার্ড হোক না কেন, কোশ্চেন তো কমন ছিল অনেক, সেগুলো পারা যেত। কিন্তু প্রবলেম কি, সব জায়গাতে বাংলা শুরু করতে যাব, বাংলা লেন্দি, তো ভয় পেয়ে যাওয়া। ইংলিশ করতে যাব, যদিও ইংলিশ সব থেকে বেশি সোজা ছিল। আর সিডিপি করতে যাব, স্ট্যান্ডার্ড কোশ্চেন অনেক, অনেক বড় বড় ভাষা পড়তে গিয়ে অনেকে ভাবতে হচ্ছে। ম্যাথ করতে যাব, সেটাও স্ট্যান্ডার্ড কোশ্চেন এবং একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, তবে গিয়ে ইজি হবে ব্যাপারটা। যদিও করে দেওয়া সব অনেক কমন ছিল ম্যাথে, কিন্তু তারপরে অনেকে পরীক্ষা হলে কতটা করতে পারবে বা কতটা মানে অন্য সাবজেক্টের চাপ সামলানোর পর করতে পারবে, সেটা একটা ডাউটিং ব্যাপার। এই যে ব্যাপারগুলো, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই চাপ সামলানোটা বছরের প্রথম থেকে শিখতে হবে। চাপ সামলানো, প্রেসার সামলানোটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। এটা পারলে তুমি পাস আরামসে পেরে যাবে প্রাইমারিতে। কারণ 90 নাম্বার পেতে হবে যেখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, তাহলে তোমার কিসের প্রবলেম? এবার বেশিরভাগ স্টুডেন্ট কোথায় থেকে যাবে? বেশিরভাগ স্টুডেন্ট, যেমন ইএমএস একাডেমির অনেক স্টুডেন্টই থাকবে 80 থেকে 90 ঘর, বেশিরভাগ স্টুডেন্ট। চাপ সামলাতে যারা পারবে তারা হচ্ছে পাস করে যাবে, চাপ সামলাতে না পারলে তারা থেকে যাবে ওই জায়গায় 80 থেকে 90। অনেক স্টুডেন্ট থেকে যাবে 80 থেকে 90। এবার 82-তে যাদের পাস, সেরকম সংখ্যাটা অনেক বাড়বে। 82-তে যাদের পাস, এই জায়গাগুলো থাকবে। কারণ অনেককে দেখলাম ইংলিশে 27 28 27 28 তুলেছে, কিন্তু আদার সাবজেক্টে ধরা পড়ে গেছে কেউ। তো এরকম ব্যাপারগুলো থেকে গেছে। যাই হোক, যে যা প্রত্যেকের আলাদা আলাদা বেস, কিন্তু এই একটাই সমস্যা হয়ে গেছে, ইভিএস কোশ্চেন একটু টাফ দিয়ে দেওয়াতে। তো আমি যেটা বললাম, সিলেবাসটাকে নিয়ে আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, জিওমেট্রি আমাদের সিলেবাসে 10টা অংশে ভাগ করা হয়েছিল, 10টা অংশ। প্রথম 10টা অংশ হচ্ছে, প্রথম পার্ট জিওমেট্রি, এটা থাকছে পুরোপুরি বেসিক কনসেপ্ট, এবং আমরা এখান থেকে 1টা থেকে 2টো কোশ্চেন পাবো, 1টা থেকে 2টো, এরকম নোট করে নাও একটু। 2 নম্বর পয়েন্টে ছিল আমাদের শেপ, আকার, এটার উপর আমরা 1টা কোশ্চেন পাবো আশা করছি। 3 নম্বর থাকছে নাম্বারস। নাম্বারস মানে এখানে আমরা সমস্ত বাস্তব সংখ্যা কি, অখণ্ড সংখ্যা কি, পূর্ণ সংখ্যা কি, সমস্ত নাম্বার সম্বন্ধে জানবো নাম্বারসে। তো এটা থেকে তো আমাদের কনসেপ্টের উপর 2টো কোশ্চেন তো থাকবে কম্পালসারি, 2খানা কোশ্চেন। এটা ভাষার অঙ্ক হতে পারে এর সাথে ইনক্লুডিং, শুধু নাম্বারস বলছি। তারপরে ভাগ আছে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। এগুলো সব একসাথে যদি আমি ইনক্লুড করে দিই, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো সব একসাথে ইনক্লুড করে দিলে এই জায়গাটাই হয়ে যাবে আমাদের 10 থেকে 12 নাম্বার। যোগ বিয়োগ গুণ ভাগ সব যোগ করে দিলাম। তারপরে থাকছে আমাদের এরিয়া, পেরিমিটার, ক্ষেত্রফল এবং পরিসীমা।
তো এটার উপর আমাদের দুটো কোশ্চেন থাকবে। টাইমের মধ্যে যে যে চ্যাপ্টার গুলো করলাম সেগুলো করব। প্যাটার্ন আর একটা মানি, টাকা রিলেটেড প্রবলেম, মানি রিলেটেড প্রবলেম। তো এই হচ্ছে পেডাগজি বাদ দিয়ে বাকি যে জায়গাটা। এবার ঘটনা আমাকে এটা মাথায় রাখতে হবে যে সবসময় যে টাইম এন্ড ওয়ার্ক থেকে একটা অঙ্ক থাকবে বা টাইম এন্ড ডিস্টেন্স থেকে একটা অঙ্ক থাকবে বা যে সিলেবাসে যতগুলো টপিক দিয়েছে সব জায়গা থেকে কোশ্চেন হবে এমন কোনো কথা নেই। কারণ সিলেবাসে টোটাল 30 দিয়েছে। আগেরবার প্রথমবার তাও 2022-এ 15 ভাগ করে দিয়েছিল যে পেডাগজি থেকে 15 আসবে, যদিও মানেনি। 19টা আর 11টা দিয়েছিল, 19টা ম্যাথ দিয়েছিল, 11টা পেডাগজির কোশ্চেন দিয়েছিল। কিন্তু এবার ওরকম আর দেয়নি, কোনো ডাউট রাখতে চায়নি যে আমি যেখান থেকে খুশি দিতে পারি। তোমাকে আমি এক্সামের এই সিলেবাস দিলাম, এবার আমি যেখান থেকে কোশ্চেন করতে পারি, আমি সিলেবাস থেকে যেখান থেকে করতে পারি। আমার ইচ্ছে হয়েছে আমি নাম্বার সিস্টেম থেকে বেশি করব, তুমি নাম্বার সিস্টেম না পড়লে তুমি ফাঁকে দিয়েছো। আমি সিলেবাসের বাইরে কোশ্চেন একটাও করিনি, যা ছিল সব সিলেবাসের ভিতরে, এবং প্রতিটা কোশ্চেন, কোনো কোশ্চেনে ডাউটে নেই, কোনো কোশ্চেনে ডাউটে নেই। আমি যেমন আগের বার যখন আনসার কি দিয়েছিলাম 2022-এ, সেখানে 25টা কোশ্চেনের আনসার কি দিয়েছিলাম, বাকি 5টাতে অল্টারনেট করে দিয়েছিলাম যে এটা হতে পারে, এটা হতে পারে, কারণ ওগুলো একটু ডাউটিং কোশ্চেন ছিল, তাড়াহুড়ো করে কোশ্চেন করেছিল, তো সেগুলোতে ডাউটিং আনসার ছিলই। কিন্তু এবারের কোশ্চেনে কোনো ডাউটিং নেই, কারণ কোশ্চেন অনেক আগে থেকে ভেবে করেছে। যেদিন তোমার নতুন মডেল পেপারটা, মডেল কোশ্চেন পেপার দেয়, সেদিনই কোশ্চেন রেডি হয়েছে, তো আগে থেকে কোশ্চেন রেডি হয়েছে। তো সেই কারণে এবারে কোনো ডাউটই ছিল না, কোশ্চেন গুলো সব ঠিকঠাকই ছিল। এই হচ্ছে এবার একটা জিনিস, যেটা সরলীকরণ বা সিম্পলিফিকেশন, যেটা 2022-এও দেখতে পেলাম না খুব একটা, 23-এও খুব একটা দেখতে পেলাম না, একটা দুটো ভাষার অঙ্ক চালা, ঠিক আছে। তো আমাদেরকে কিন্তু সিম্পলিফিকেশনটা এবার একটু জোর দিতে হবে, কারণ যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো মানে কিন্তু এখানে সিম্পলিফিকেশনও ইনক্লুড হয়ে যায়। তো 22-এ দেয়নি, 23-এ দেয়নি, যে 24-এ দেবে না সেটা ভাবলে কিন্তু চলবে না। তো আমাদেরকে এক্সট্রা হিসেবে যেটা করে রাখতে হবে সেটা হচ্ছে সিম্পলিফিকেশন একটু বেশি করে রাখতে হবে, ঠিক আছে। প্রত্যেকে বুঝেছো এই পর্যন্ত যা যা বললাম? প্রত্যেকে বুঝেছো এই পর্যন্ত যা যা বললাম? হ্যাঁ স্যার। ওকে, এবার হচ্ছে কি পেডাগজি স্যার কি করব, ম্যাথ তো গেল, এই পর্যন্ত কোনো অসুবিধা নেই, ম্যাথ পার্টটা গেল, পেডাগজি কি করব। পেডাগজির কোশ্চেন তোমাকে নর্মালি বছরের প্রথম থেকে যেমন পড়েছো, মানে তুমি এটা একবারও ভাববে না যে পেডাগজি তো এবার কম এসছে, পরের বারও কম আসবে। এই ভাবনাটা মোটেও ঠিক না। কারণ দেখো, ফাঁসানোর জন্য অনেক কিছু করতে পারে। আমি যদি মনে করি তোমাকে ফাঁসাবো, তখন কিন্তু তোমার মাইন্ড নিয়ে খেলা করা হচ্ছে, একটা প্ল্যান থাকবে। তো যেহেতু 2023-এ বা 2022-এ দুটো সালেই আমরা দেখতে পাচ্ছি যে পেডাগজির কোশ্চেন কম, পেডাগজিটা একদম কম দিচ্ছে। আগের বার দিল 11টা, এবার দিল আরো কম 6টা। তো তার মানে আমি পেডাগজি খুব একটা পড়বো না, এই মেন্টালিটি অনেকের মধ্যে চলে আসবে, বা অনেক জায়গাতে করাবে না, তুমি কিন্তু ফেঁসে যেতে পারো। দেখা গেল এবার পেডাগজি বেশি দিয়ে দিয়েছে, তখন তো তুমি ফেঁসে যাবে। অতএব কোন রকম রিস্ক যদি না নিতে চাও, বছরের প্রথম থেকে প্রতিটা চ্যাপ্টার যা যা সিলেবাসে আছে সবকটা ভালো করে পড়বে, সব কটাই ভালো করে পড়ো। তার মধ্যে তুমি কোনো কোনো পার্টে বেশি গুরুত্ব দিলে আলাদা ব্যাপার, কিন্তু তুমি কোনো পার্টকে ভাববে না যে আমি এটা পড়বোই না, এখান থেকে তো কোশ্চেন কম আছে, দূর এটা পড়বো না, এই জিনিসটা করবে না, তাহলে কিন্তু ফেঁসে যাবে। আমি কি বোঝাতে পারলাম? হতে পারে পেডাগজি এতদিন কম দিয়েছে, পরের বার আর বেশি দিয়ে দিল, 16টা 17টা পেডাগজি থেকে। এবং পেডাগজির এমন এমন অনেক কোশ্চেন আছে যে কোশ্চেন গুলো দিয়ে দিলে তুমি পারবে না, হঠাৎ করে আটকে যাবে যদি না করে যাও। এবার মুখস্থ জিনিস বেশি দেয় না, মুখস্থ জিনিস দিলে কি হয়, কেউ পড়ে রেখেছে মুখস্থ মেরে দিল, বেসিক কনসেপ্টের উপর কোশ্চেন দিল, যেটা কিন্তু তুমি পরীক্ষা হলে ভাবতে হবে, এমন টাইপের এমন অনেক পেডাগজি আছে। আমরা সিটেট এর মোট 60খানা পেপার, 60 পেপার, তার ম্যাথের কোশ্চেন পেপার তোমাদেরকে আগেই দিয়ে দেব, সমস্ত কোশ্চেন পেপার। যারা যারা অলরেডি 22-23 বা শুধু 23 বা আগে পড়াশোনা করেছো, টেট কোয়ালিফাই করো আর না করো, তো তোমার মোটামুটি সিলেবাসটা পড়েছো বা জিনিসগুলো একটু মাথার মধ্যে আছে। তুমি এখন থেকে বছরের প্রথম থেকে একটা খাতা বানাবে,
সেই খাতাতে সিটেট এর সমস্ত সমাধান করে রেখে দাও, পরীক্ষার সময় যেন তোমার আর বাকি না থাকে। এখন টাইম পাচ্ছ, এই সময়টাকে তুমি কাজে লাগিয়ে নাও। আমি একবারও কোনো স্টুডেন্টকে বলবো না এখন পড়ে তুমি সব মনে রাখো, মাথায় বেশি করে নিয়ে নাও, তা না। তোমার প্রথম প্ল্যানিং হবে কি, এই মুহূর্তে যে কোনো সাবজেক্ট পড়ার আগে তুমি পরীক্ষার জন্য একটা স্ট্র্যাটেজি বানিয়ে নাও, গুছিয়ে নেওয়া, খাতা গুছিয়ে নাও। যেমন আমি ধরো ম্যাথটা পড়েছি, আমি আবার রিভিশন করার জন্য হয়তো ভর্তি হচ্ছি, বা আমি প্র্যাকটিসে থাকার জন্য ভর্তি হচ্ছি, কিন্তু আমি ম্যাথ জানি, টিউশন না হলেও চলে। তো সেরকম স্টুডেন্টদের কি কাজ হবে, বছরের প্রথম থেকে যে যতগুলো সিটেটের পেপার আছে সেটা সবার আগে কমপ্লিট করে ফেলা, সিটেটের পেপারে করে সবার আগে কমপ্লিট করে ফেলবো। তারপর আমাদের ওয়েস্ট বেঙ্গল টেট যতগুলো হয়েছে, সে কোশ্চেন 17 সালের কোশ্চেন হোক, তার আগের হোক বা পরের হোক, প্রত্যেকটা সালের কোশ্চেন পেপার আমি করে নেব, সিলেবাস রিলেটেড যা যা কোশ্চেন ছিল সবই করে নেব। দিয়ে আমি একটা খাতাতে আমি ম্যাথের কথা বলছি, এরকম সব সাবজেক্ট করতে পারো, তাহলে ম্যাথের ওয়েস্ট বেঙ্গল টেট এবং সিটেট সব কোশ্চেন পেপার উইথ আনসার, কোশ্চেন উইথ আনসার দুটো কালি ব্যবহার করে আমি খাতায় রেডি করে রাখলাম। এইটা আমার টার্গেট হবে প্রথম 2 থেকে 3 মাসের মধ্যে। মানে জানুয়ারি চলছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে আমি এমনি পড়তে থাকছি, সপ্তাহে 5 দিন করে ক্লাস করছি, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করছি, পড়ছি, এদিকে চলছে। ওদিকে আমি এরকম ভাবে সিটেট এর কোশ্চেন পেপার আনসার বোঝাতে থাকবো, যে একবার পড়ে নিয়েছে সেগুলো পারবে। যেটা পারবে না, তোমার ডাউট ক্লিয়ারিং গ্রুপ থাকছে প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা, সেখানে তুমি দেবে। স্টুডেন্ট কেউ হেল্প করে দিলে করে দিল, না করলে টিচার হেল্প করে দেবে। প্রত্যেকটা ডাউট ক্লিয়ারিং গ্রুপে, প্রত্যেকটা সাবজেক্টের যে গ্রুপ, তো সেই গ্রুপে তুমি কোশ্চেন দেবে, স্যার ম্যাম হেল্প করে দেবে। এমন কোনো ব্যাপার নেই যে এটা এখন পড়ানো হয়নি তো এটা সলভ করে দেওয়া যাবে না, ওরকম ব্যাপার নয়। তুমি পড়ো, অ্যাডভান্স থাকো, যেটা বলবে স্যার ম্যাম করে দেবে। বোঝাতে পারলাম? এই পর্যন্ত ক্লিয়ার হলো? একটু কনফার্ম করবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবং যদিও তোমার ইভিএস যখন ম্যাম ক্লাস নেবে বলে দেবে, কিন্তু তোমাকে এখন থেকে কি করতে হবে, যত রকমের খবর বলো, ইভিএস মানে কিন্তু আর সেই ইভিএস নেই যে আমি শুধু ইভিএস রিলেটেড পড়াশোনা করব, হবে না। যত রকমের খবর, এবং তোমাকে একটা প্ল্যান করতে হবে যে সিটেট এর কোশ্চেন পেপার, তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল টেটের কোশ্চেন পেপার গুলোকে দেখে এটা একটা অ্যানালাইসিস করতে হবে। ম্যাম কিছু করে দেবে তোমাদেরকে, কিন্তু তারপরেও নিজে নিজে বসে অ্যানালাইসিস করতে হবে যে কোশ্চেন গুলো কেমন দিচ্ছে, কোন লেভেল থেকে কোশ্চেন দিচ্ছে, কেমন দিচ্ছে, সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে? তাহলে আমাকে যদি এরকম টাইপের কোশ্চেনের উপর ফোকাস করছে বা উল্টা পাল্টা কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে, দেখা যাচ্ছে যেটা আদৌ কারেন্টের ঘটনা নয়, 1 বছর আগের ঘটনা, তাহলে আমাকে কিন্তু এখন থেকে সেই স্ট্র্যাটেজিতে খাতাতে রেডি করতে হবে। যদি আমি দেখি 1 বছর আগের ঘটনা আমাকে পরীক্ষায় দিচ্ছে, তাহলে আমার উচিত 1 বছর আগে থেকে নোট রেডি করা, সেই জায়গাগুলোতে যা যা পয়েন্ট আসছে সেগুলোকে খাতায় করা, যাতে এমন কিছু ঘটনা বাদ না। যদি আমি একদম কমন আনতে চাই ইভিএস এ, কারণ ইভিএস কমন পাওয়াটা এখন ডেঞ্জারাস, এত দুনিয়ার খবর আছে, একটা মানুষের পক্ষে সম্ভব নয় এত খবর রাখা। লিমিটেশন কোন সাবজেক্টের আছে? লিমিটেশন আছে ম্যাথ, ইংলিশ, এই দুটো সাবজেক্টের একটা লিমিটেশন জায়গা আছে, বা বাংলাতেও গ্রামার ট্রামারের একটা লিমিটেশন আছে। কিন্তু ইভিএস একমাত্র সাবজেক্ট যে সাবজেক্টের কোনো লিমিটেশন নেই, মানে আপাতত যা সিলেবাস করে দিয়েছে আর কি, যে যেখান থেকে খুশি যা খুশি কোশ্চেন করতে পারে, পড়ে শেষ করতে পারবে না। আদার্স বাকি সব সাবজেক্ট তুমি কিন্তু পড়ে শেষ করতে পারবে। তাহলে তোমাকে সবার প্রথম যে কাজটা করতে হবে, কোন কোন সাবজেক্টের দুর্বলতা কাটাতে হবে টেট কোয়ালিফাই করতে গেলে। টেট কোয়ালিফাই করতে গেলে সবার আগে তোমাকে ম্যাথ আর ইংলিশের দুর্বলতা কাটাতে হবে। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। মানে তুমি কোনো সাবজেক্টে টিউশন নাও না নাও, ম্যাথ আর ইংলিশটা না নিলে প্রবলেমে পড়বে। কেন বলি, কারণ দেখো বেশিরভাগ স্টুডেন্টের ম্যাথ ইংলিশে দুর্বল, ভরসা করে থাকে সিডিপি বাংলা ইভিএস এর উপর। আর কোশ্চেন কঠিন করার জায়গা কোথায়? কোশ্চেন কঠিন করার জায়গা হচ্ছে ইভিএস,
সিডিপি স্ট্যান্ডার্ড কোশ্চেন বা বড় বড় লেন্দি কোশ্চেন, বাংলা লেন্দি কোশ্চেন। ম্যাথ ইংলিশ যেহেতু স্টুডেন্টরা দুর্বল, তো সেখানে যদি বেসিক কনসেপ্টের উপর কোশ্চেন দেওয়া হয় তাহলে আটকে গেল, 5টা সাবজেক্টেই ধরা পড়ে গেল। এবার কোন একটা স্টুডেন্ট যদি প্রথম থেকে ম্যাথ ইংলিশের এই বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে পারে, তার বেসিক জায়গা ক্লিয়ার করে নেয়, দুর্বলতা কেটে যায়, তাহলে সে যখন এই দুটো সাবজেক্টে স্কোর করতে পারবে ভালো, 20+ স্কোর করতে পারবে ম্যাথ ইংলিশে, তখন কিন্তু আদার সাবজেক্টগুলো থেকে অল্প অল্প করে ঠিক চলে আসবে। তখন তাকে পাস করা থেকে কেউ আটকাতে পারবে না, কোশ্চেন যত কঠিন হবে হোক। ম্যাথ ইংলিশের লিমিটেশন আছে, যেমন ম্যাথের দেখো যে নাম্বার সিস্টেম নিখুঁতভাবে পড়ছে তার ক্ষেত্রে কোনো প্রবলেম না, কারণ ওইরকম টাইপের মডেল পেপারেও কোশ্চেন পেয়েছে, এমন নয় যে কোশ্চেন পায়নি। হ্যাঁ, তুমি বলবে যে স্যার বাজারে এমন কোনো বই নেই যে টাইপের কোশ্চেন গুলো দিয়েছে, সেই টাইপের কোশ্চেন গুলো বাজারের কোনো বইতে পাওয়া যায়। একদম ঠিক কথা, বাজারে বই পাবে না, কিন্তু এইরকম অ্যানালাইসিস কিন্তু আমি ক্লাসে করিয়েছি। মানে এরকম ভাবে চিন্তা ভাবনা ডেভেলপ করা, যে একটা কোশ্চেন পড়তে গিয়ে সেখান থেকে আর কিরকম হতে পারে, সেই যে চিন্তা ভাবনা ডেভেলপ করা, সেই কাজটা কিন্তু করেছি। এবং তোমাকেও তাই করতে হবে এখন থেকে। প্রতিটা সাবজেক্ট পড়ার সময়, যেমন আমি কথার কথা এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি, আমি একটা কোশ্চেন তুলে তোমাকে দেখাচ্ছি যাতে তুমি জিনিসটা আরো ভালো ফিল করতে পারো। অঙ্কের ক্ষেত্রে একটু কম থাকে, বাকি সাবজেক্টে বেশি থাকে। যেমন এখানে বলছে নিচের কোনটি গাণিতিক প্রক্রিয়া নয়, ঠিক আছে? এই যে কোশ্চেনটা দিয়েছে, তো একজন স্টুডেন্ট আনসার করলো মুখস্থ করা, রাইট বলে চলে গেল। এই পড়াশোনার স্ট্র্যাটেজিটা ভুল। তাহলে স্যার কিভাবে পড়বো? ইভিএস পড়তে যখন যাব, বা ম্যাথ করতে যাব, বা আদার সাবজেক্ট পড়তে যাব, আমার টার্গেট থাকবে যে এই যে কোশ্চেনটা দিয়েছে সেখানে কেন এই 4খানা অপশনই দিয়েছে, আরো তো দুনিয়াতে অনেক কথা আছে, সেই কথাগুলো কেন দেয়নি, কেন এই 4টে অপশনই দিয়েছে। মুখস্থ করাটা নালে সঠিক আনসার, সেটা বাদ দিয়ে অনুমান করা, মনশ্চক্ষে দেখা, স্থানান্তর করা, এই অপশনগুলো কেন দিয়েছে? তাহলে এই অপশনগুলো এই কোশ্চেন রিলেটেড, কোনো না কোনো কোশ্চেনের আনসার। এই অপশনগুলো এই কোশ্চেন রিলেটেড, কোনো না কোনো কোশ্চেনের আনসার। আমাকে কি করতে হবে এখন থেকে পড়ার সময়, যেহেতু আমি বছরের প্রথম থেকে শুরু করছি, আমার টার্গেট থাকবে যতগুলো অপশন দেয়া থাকবে প্রত্যেকটা অপশনের রিলেটেড কোশ্চেনটাকে রেডি করা, যেটা বেশি করতে হবে ইভিএস। আমি যখন একটা কোশ্চেন পড়বো তার 4টে অপশন, 4টে রিলেটেড যে কোশ্চেন, সেটা আমি খাতায় লিখবো। যে মুখস্থ করা যদি গাণিতিক প্রক্রিয়া নয়, তাহলে এখানে যদি কোশ্চেনটা বলতো নিচের কোনটি গাণিতিক প্রক্রিয়া, তাহলে আনসার কি হতো? বা যদি আমাকে বলতো নিচের কোন পয়েন্টটা সব থেকে গুরুত্বপূর্ণ গাণিতিক প্রক্রিয়া, নিচের কোন অপশনটা গাণিতিক প্রক্রিয়া এবং খুব গুরুত্বপূর্ণ, তাহলে আমাকে এইভাবে কোশ্চেনগুলোকে রেডি করতে হবে। একটা কোশ্চেন পড়ে চলে গেলাম, তাহলে কিন্তু আজকের দিনে প্রাইমারি টেট কোয়ালিফাই করা অসম্ভব ব্যাপার। তুমি এটা জেনে রাখো, কোয়ালিফাই করে অনেকজন বসে আছে। অ্যাপ্রক্সিমেটলি আমি বলবো, আমি যদি লাস্ট ইয়ারে ধরি, তো সেখানে ছিল আমাদের অ্যাপ্রক্সিমেটলি কত স্টুডেন্ট, 1.5 লাখের কাছাকাছি, 6 লাখের মধ্য থেকে। তার আগে পাস করেছে তাদের মধ্যে অনেকেই কমন। তা আমি অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি 3 লাখ স্টুডেন্ট আছে যারা প্রাইমারি টেট কোয়ালিফাই করে বসে আছে, চাকরির অপেক্ষায় আছে। 3 লাখ স্টুডেন্ট। এবার এক্সট্রা নতুন নতুন করে কিছু কিছু আসবে, প্রতি বছর ডিএলএড করে বেরোচ্ছে, তারা নতুন নতুন করে জয়েন করবে, তারা ধীরে ধীরে করে অল্প অল্প বাড়তে থাকবে। এই বছরের টেটে খুব একটা বেশি পাস করবে না, খুব একটা বাড়বেও না। নতুন স্টুডেন্ট আসা তো খুবই কঠিন ব্যাপার, যা আসবে আগে টেট কোয়ালিফাই করা স্টুডেন্টই তাদের মধ্যেই পাস করবে। তো এরকম ব্যাপারটাই হবে। যাই হোক, যে কথাটা বলা, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এত স্টুডেন্ট পাস করে বসে আছে। এবার কোশ্চেন সবসময় তার মানে কি চাইবে, যত কম পাস করে। কারণ কি, যেমন সিটেটের ব্যাপারটা কি আলাদা। সিটেট প্রতি বছর 2টো করে হয়, এবং সেখানে সিটেট পাস করা মানে
চাকরি নয়, সেটা আমরা জানি। এবং ওয়েস্ট বেঙ্গলেও আমাদের গৌতম বাবু বারবার একটা কথা বলছে যে টেট কোয়ালিফাই করা মানে চাকরি নয়। এটা এই কারণে বলছে না, এনারা প্ল্যান করেছিল পুরো হুবহু সিটেটের মতো ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি টেটের গুরুত্বটাও হারিয়ে ফেলতে। মানে সিটেট যেমন কি, সিটেট পাস করলো, না করলে আবার পরের বার 6 মাস অন্তর তো হচ্ছে, তার উপরে যে সিটেট পাস করে বহুজন বহুত বছর বসে আছে, কিছু হচ্ছে না, তো প্রাইমারি টেটটাও যেন একই রকম ব্যাপার হয়ে যায়, এরকম একটা প্ল্যান। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এটা হওয়া কঠিন। কেন? সিটেটে যখন হচ্ছে সেখানে কেউ আন্দোলন করতে যায় না, সিটেট হচ্ছে নেটের মতো হয়ে যায়। নেট পাস করো, যেমন পাস করে কেউ জবে জবে রিক্রুটমেন্ট বেরোবে সেটা পরের ব্যাপার, কিন্তু আগে তোমাকে এটা কোয়ালিফাই করতেই হবে। তেমনি যে স্টুডেন্ট একবারও টেট কোয়ালিফাই করেনি তার ক্ষেত্রে প্রথম টার্গেট হবে টেটটা কোয়ালিফাই করা। আমি আর বাকি কিছু দেখবো না যে আমার রিক্রুটমেন্ট হচ্ছে কি হচ্ছে না, এগুলো বাকি কিছু দেখবো না। কারণ যদি আমি নিজে টেট কোয়ালিফাই না করে থাকি, কালকে রিক্রুটমেন্ট এলে আমি তখন কি বলবো? আমি যখন ডিএলএড করেছি, যদি ডিএলএড না করতাম এখন, তাহলে আমি সাজেস্ট করবো করার দরকার নেই। যখন রিক্রুটমেন্ট আসছে না, যে ডিএলএড করোনি তার করার দরকার নেই, তুমি অন্য কিছু দেখো। আর কোথায় বা দেখবে, সবকিছুতেই প্রবলেম। যাই হোক, তাও বলছি, কিন্তু যে ডিএলএড করে নিয়েছো, যে স্টুডেন্ট ডিএলএড অলরেডি করে নিয়েছো, তুমি তো সেখানে একটা টাকা ইনভেস্ট করে ফেলেছো, তোমাকে এখন ডেফিনেটলি টেটের সার্টিফিকেট পেতেই হবে, রিক্রুটমেন্ট হোক আর না হোক। কারণ কালকে যদি রিক্রুটমেন্ট বেরোয় তোমার কাছে টেট সার্টিফিকেট না থাকলে তুমি তো বুঝতে পারছো না, সেই আফসোস নিয়ে থাকতে পারবে না। অতএব আমার যখন টেটটা হচ্ছে, তো পরের বছরও হবে, তার মানে আমার উচিত আগে টেটটা কোয়ালিফাই করে নেওয়া। তার জন্য আমাকে খাটতে হবে 1 বছর ভালো করে, কারণ আমার লাইফ টাইম ভ্যালিডিটি। তাহলে এটা খেয়াল করে আমাকে করতে হবে, তাহলে ঝামেলা মিটে যাবে। পড়াশোনার স্ট্র্যাটেজিটা এরকম ভাবে করবো বছরের প্রথম থেকে, আর আমরা টেটটাকে এরকম ভাবে গুরুত্ব দেব যে যাতে কিনা আদার্স অনেক স্টুডেন্ট দেখো শুধুমাত্র টেটের উপর ভরসা করে কেউ থাকবে না। যে আগে মানে আমাদের যেটা গৌতম বাবু চাইছিল আর কি, আমি যেটা বললাম, যে ভাবছিল কি যে ওয়েস্ট বেঙ্গলে এরকম ভাবে স্টুডেন্ট পাস করতে থাকবে প্রচুর। 2022-এ যখন কোশ্চেন পেপারটা একটু ইজি ছিল, একটু ইজি, মানে খুব যে ইজি বলবো না, যদি খুব ইজি হতো তাহলে তো 6 লাখ স্টুডেন্টের মধ্যে 1.5 লাখ কেন পাস করলো, 24 পয়েন্ট সামথিং, আরো বেশি তো পাস করা উচিত ছিল, 50% প্লাস পাস করা উচিত ছিল, করেনি তো। যেখানে 7-8টা কোশ্চেনে প্রবলেম ছিল তারও নাম্বার দিয়ে দিয়েছে, তার মানে খুব যে ইজি বলবো তা নয়, স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল। এবার তুলনায় একটু ইজি ছিল এবারের থেকে, তো সেই কারণে কি হচ্ছে 1.5 লাখের কাছাকাছি স্টুডেন্ট পাস করেছে। এবার ঘটনা হচ্ছে কি, তারপরে যখন দেখলো যে প্রত্যেকে আন্দোলন করছে, তাহলে টেট এবার মাথায় কি ঢুকে যাবে যে আমি যদি এদেরকে টেট পাস করিয়ে দেই, এরা বসে থাকবে না, এরা প্রত্যেকে এসে আন্দোলন করবে যে আমরা টেট কোয়ালিফাই করে আছি, আমাকে চাকরি দাও। কারণ এখানকার ওয়েস্ট বেঙ্গলের মাথায় তুমি ঢোকাতে পারবে না কাউকে যে টেট কোয়ালিফাই করা মানে চাকরি নয়, এই কথাটা তুমি ঢোকাতে পারবে না যত চেষ্টা করো। কারণ এখানে বহুদিন থেকে প্রত্যেকে জানে যে আমি ডিএলএড করব বা বিএড করব, করে আমি প্রাইমারি আপার প্রাইমারি স্কুল সার্ভিসে বসা মানে আমার চাকরি নিশ্চিত অনেকটা, এটা কিন্তু বহুদিন থেকে মাথায় ঢোকানো। কারণ এটা সিপিএম সরকার এরকম করে গেছিল। এবার সেই মাথার যে একটা জিনিস ঢুকে আছে, সেটা হঠাৎ করে বের করা কারোর পক্ষে সম্ভব নয় এখানে। তাই এনারা যেটা ভাবছিল সেটা করতে পারবে না, যে কারণে দেখলো যে এত তো পাস করে গেছে, এবার যদি কোশ্চেন আরো সোজা করি তাহলে আরো পাস করে যাবে, তখন কিন্তু আমাদের টেকা ভার হয়ে যাবে। এত আন্দোলন হলে, এত মানুষ যদি রাস্তায় নেমে পড়ে, তখন চাপ হয়ে যাবে। তাহলে এদেরকে আটকানোর রাস্তা কোথায়? কোশ্চেন লেভেলটাকে একটু হাই করে দাও, সিলেবাসের মধ্যে রেখে কোশ্চেন অনেক হাই করা যায়, তো সেই লেভেলে চলে যাও। তাহলে কি হচ্ছে, যোগ্য কিছু পাস করবে, তো তাহলে পাশের সংখ্যাটা কম থাকবে, আন্দোলন কম থাকবে। এই জিনিসটা করছে, তার মানে তুমি ধরে রাখো 2024-এর কোশ্চেনও কিন্তু অ্যাডভান্স লেভেল থাকবে সিলেবাসের মধ্যে। সিলেবাসকে তার মানে আমাকে নিখুঁত ভাবে পড়তে হবে, এবং আমার চোখ কান নাক এগুলো সব খোলা রাখতে হবে। মিনস আমি শুধুমাত্র যেটা বললাম আর কি, একটা কোশ্চেন পড়লাম, একটা বইয়ের কোশ্চেন পড়লাম, তার আনসার অপশন বি আনসার মেরে দিয়ে চলে গেলাম, মুখস্থ করলাম, এই মুখস্থ থেকে বেরোতে হবে, মুখস্থ বিদ্যা থেকে বাইরে বেরোতে হবে, বুঝে পড়তে হবে। আর এটা মাথাতে তখনই আসবে পরীক্ষা হলে। যেমন ধরো আমি কথার কথা দেখো, আমি তোমাকে একটা উদাহরণ দিই,
আমি একটা প্রাইম নাম্বারের কোশ্চেনটাকে দেখাচ্ছি, বা এই কোশ্চেনটাকে দেখাই, ঠিক আছে? এই কোশ্চেনটা আমি দেখাচ্ছি, ভালো করে মন দিয়ে শুনবে, উদাহরণটা দিচ্ছি। দেখো, একটা স্টুডেন্ট যখন কোনো বইতে এরকম টাইপের কোশ্চেন হঠাৎ করে দেখেনি, কিন্তু সে দেখেছে কি, তাকে শেখানো হয়েছে যে ত্রিভুজ কাউন্ট করে কি করে বলতে হয় কতগুলো, মানে ক্ষেত্রফল কত হবে। আমাদের কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হয় না, ত্রিভুজ কাউন্ট করে আমরা বলে দিতে পারি কত ক্ষেত্রফল হবে। এরকম টাইপের প্রবলেম করানো হয়েছে, মানে বিশেষ করে আমি তো করিয়েছি, অন্য জায়গায় কি হয়েছে জানি না, আমি তো করিয়েছি। তো এবার কি হচ্ছে, যখন কোন স্টুডেন্ট সেই জিনিসটা বছরের প্রথম থেকে পড়ছে এবং পড়ার সময় সে যদি এটা ভাবে যে এই কোশ্চেনকে আর কত রকম ভাবে দিতে পারে, সেই জিনিসটা যদি ভাবে, তাহলে এর আনসার সে পেরেছে। কিন্তু যদি সে এটা না ভাবে, তাহলে কিন্তু সে এর আনসার পারেনি। অথচ আনসার দেখো কিছু ছিল না, যেভাবে আমি কাউন্টিং করে বলেছিলাম কোশ্চেনটা সেরকমই দিয়েছে। কোশ্চেনটা বলেছে ত্রিভুজ এবিসি আছে, তো এবিসি একটা ত্রিভুজ, ত্রিভুজ ডিএফ এরকম ত্রিভুজ দিয়েছে, এবং সকল 6টি ছোট ছোট 6খানা ত্রিভুজ আছে। এরা প্রত্যেকে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে আমরা প্রত্যেকে জানি যার 3টে বাহুর মান সমান, ঠিক আছে? এবার তোমাকে বলেছে যে পিডিইএস চতুর্ভুজের ক্ষেত্রফল। পিডিইএস আমি কালার করছি, এই প্রত্যেকে শুনতে পাচ্ছ তো? পি ডি, একটু মাইক্রোফোন অন করে বলবে, পিডিইএস। হ্যাঁ স্যার। এই যে পিডিইএস, এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে, ঠিক আছে? তো হঠাৎ করে স্টুডেন্ট মাথায় নিতে পারছে না, আরে এই চতুর্ভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি বসাবো, কোনো মান দেওয়া নেই, কিছু নেই, কিন্তু পড়ানো হয়েছে, তাকে শেখানো হয়েছে যে দেখো এইসব জিনিস এরকম যদি কোশ্চেন দেয়া হয়, তুমি ভাববে যে ফর্মুলা ব্যবহার করতে তুমি পারবে না। তোমাকে কিন্তু কাউন্টিং এর জন্য দেওয়া হয়েছে, এই টাইপের কোশ্চেন করিয়েছি। যারা এখানে আছে, আমার ক্লাস করেছে, তারা জানে ভালো করে, এবং পুরোনো রেকর্ডিং ক্লাসে আছে। লাস্ট দিনের ক্লাসেও আমি, কেউ বলছিল ডাউট হচ্ছিল বলে, তাকেও আবার বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পরীক্ষা হলে যে চিন্তা ভাবনা, সেটা ডেভেলপ করতে হবে তোমাকে বছরের প্রথম থেকে। আমাকে ভাবতে হবে যে কোশ্চেনটাকে একটু চেঞ্জ করে দিলে কি করা যেতে পারে। এখানে চেঞ্জটা কি করেছিল, যেমন নর্মাল ক্ষেত্রে শুধু কাউন্ট করলে হয়ে যেত, কোনো দাগ টাগ টানতে হতো না, এখানে শুধু এক্সট্রা কি করেছিল, এখানে এক্সট্রা একটা দাগ টেনে আমাকে বাড়াতে হবে, মানে এইখানে একটা আমাকে দাগ টানতে হবে। এইটা ছিল এখানকার এক্সট্রা কাজ, ঠিক আছে? আর কি এক্সট্রা কাজ, এইরকম ভাবে একটা এক্সট্রা কাজ ছিল। দিলে কোশ্চেনটা এবার ইজি হয়ে গেল। কেন ইজি হয়ে গেল? দেখো, তোমাকে বলেছে পিডিইএস চতুর্ভুজ, পিডিইএস চতুর্ভুজ। এখানে বলো তো কটা ত্রিভুজ আছে? একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ঠিক কিনা? বলো, বুঝতে পারলে কিনা? বুঝতে পারলে কিনা কনফার্ম করো। হ্যাঁ স্যার। পাঁচটা আছে ত্রিভুজ, এবং সমবাহু ত্রিভুজ এগুলো। প্রত্যেকটার ক্ষেত্রফল আমি তো জানি না, ধরে নিলাম এক ক্ষেত্রফল, প্রত্যেকটা ক্ষেত্রফল কিন্তু বলা নেই। সমবাহু ত্রিভুজ তার একটা ক্ষেত্রফল আছে, আমি ধরে নিলাম 1। তাহলে আমার 5খানা যদি হয়, তাহলে আমার হয়ে গেল 5 হচ্ছে রেজাল্ট হয়ে গেল ক্ষেত্রফল, কেন আমি 1 করে ধরেছি। আরেকটা কি দিয়েছে, পি কিউ আর এস টি ইউ। আরেকটা তোমাকে কি দিয়েছে, পি কিউ আর এস টি ইউ, পি কিউ আর এস টি ইউ, পি কিউ আর এস টি ইউ। এই যে জায়গাটা পি কিউ আর এস টি ইউ, বলতো এখানে কটা ত্রিভুজ আছে? কটা দেখতে পাচ্ছ? একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, ঠিক কিনা? বলো, 6খানা দেখতে পাচ্ছ প্রত্যেকে? কনফার্ম করো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে 6টা সমান ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ। তাহলে এটা ছিল 6টা। আমাদের এখানে এই দুটোর অনুপাত চেয়েছে, তাহলে একটা 5টা ক্ষেত্রফল, আর একটা জায়গার ক্ষেত্রফল 6টা, একই ত্রিভুজ। আমি যদি তাহলে দেখি অনুপাত আছে 5:6। কোশ্চেনটা কঠিন ছিল না, কারণ এরকম কাউন্টিং করা, এইরকম ভাবে ক্ষেত্রফল বের করা আমি শিখিয়েছি, করে দিয়েছিলাম ক্লাস। শুধু দুটো জিনিস কি বেড়েছে, যে আমরা যতগুলো ছবি নিয়ে করেছিলাম,
সেখানে দাগ দেওয়া ছিল না, যদিও কিন্তু মডেল পেপারে যে কোশ্চেনটা 2022-এ দিয়েছিল আমি সেখানে নানা রকম দাগ টেনে টেনে দেখাচ্ছিলাম ক্ষেত্রফলগুলোকে। কি মনে পড়ছে? কেউ আছো পুরনো? এমন কেউ আছো? হ্যাঁ স্যার। মনে পড়ছে যে আমি যে করেছিলাম, তোমার যে মডেল পেপার যখন সলভ করেছিলাম ত্রিভুজের ক্ষেত্রফলটা, যেটা 9 একক স্কোয়ার হচ্ছিল ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফল আমি ফর্মুলা দিয়ে করিনি। আমি ওরকম ভাবে দাগ টেনে দেখিয়েছিলাম যে যদি কোনো কারণে এই জায়গাতে আরো এরকম দাগ বাড়তো, আয়তক্ষেত্র বানানো যেত, এরকম ভাবে এদিকে দাগ টানলাম, এই করলাম, চতুর্ভুজ হলো, তখন যদি বলতো ক্ষেত্রফল কত হবে, কাউন্ট করে 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 দেখাচ্ছিলাম। কি মনে পড়ছে? হ্যাঁ স্যার। তাহলে ভাবো, এবার সেরকম কিন্তু দাগ টেনে আমি করিয়ে দিয়েছি। তারপরে যে স্টুডেন্ট এটা করতে পারবে না পরীক্ষা হলে, তাহলে তো কি বলবো? বুঝতে পেরেছো আমার কথাটা? তো এইসব জিনিসটা তোমাকে কিন্তু দেখো, লিমিটেশন কিন্তু আছে। কোশ্চেন যত স্ট্যান্ডার্ড হবে হোক, আমি একদম বলে দিচ্ছি যে আমি তোমাকে যেভাবে করে দেব, তুমি যদি একটু মন দিয়ে পরীক্ষা হলে ঠান্ডা মাথায় পরীক্ষাটা দাও, বাকি সাবজেক্ট গুলো ভুলে আমি শুধু ম্যাথ যখন শুরু করতে যাব তখন ভাববো যে আমার স্যার আমাকে সব টাইপ করিয়েছে, তো আমি কেন চিন্তা করব, আমি শুধু ঠান্ডা মাথায় করে যাব। আমি বলছি তুমি আরামসে 20+ আরামসে আসবে, 20+ আরামসে আসবে কোশ্চেন। এবার তো সবাই বলছে যে কোশ্চেন কঠিন, কিন্তু আমার করানো 24 থেকে 25টা কোশ্চেন ছিল। 24 থেকে 25টা, একটা দুটো নয়, 24 থেকে 25টা কোশ্চেন ছিল। তো এটাকে কমন বলবো না তো আর কাকে কমন বলবো? তো এই যে কনসেপ্ট, শুধুমাত্র এই জায়গাগুলোকে তোমাকে ডেভেলপ করতে হবে। 71খানা ম্যাথের ভিডিও দিয়েছিলাম, 71খানা ম্যাথের ভিডিও, যেটা একদম সাজিয়ে দিয়েছিলাম পরপর টপিক ধরে ধরে। এখনো আছে, যদি অ্যাপে গিয়ে, যখন পুরোনো ক্লাস কেউ দেখতে চাইবে তখন দেখবে অ্যাপে গিয়ে, তো সেগুলো আছে অলরেডি, যারা পুরোনো রেকর্ডিং বাই করবে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এই জায়গাগুলোকে যদি ডেভেলপ করতে পারো, তাহলে কিন্তু তোমার কোনো সমস্যা হবে না, আরামসে কোয়ালিফাই করতে পারবে। কোশ্চেন যত কঠিন হোক না কেন, যেহেতু সিলেবাস মেনটেন করে, যেমন দেখো আমি বাজে কোশ্চেন কোনটাকে বলবো? বাজে কোশ্চেন বলবো 2017-র যে পরীক্ষাটা হয়েছিল, মানে 2017-র পরীক্ষাটা 2021-এ হয়েছিল, ওই কোশ্চেনটা বাজে কোশ্চেন বলবো। কেন বাজে কোশ্চেন? ওখানে মানে কোশ্চেনের যেভাবে ক্যালকুলেশন দিয়েছিল বা যেভাবে দিয়েছিল সিলেবাস রিলেটেড থেকে বেশি উল্টাপাল্টা কোশ্চেন ছিল, তো সেটা ছিল বাজে কোশ্চেন, মানে সেগুলো না নেওয়ার প্ল্যান সেগুলো ছিল। কিন্তু 2022 বা 23-এর কোশ্চেনকে বাজে কোশ্চেন বলতে পারবে না। কোশ্চেনটাকে কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন, এগুলো সিলেবাস মেনটেন করে স্ট্যান্ডার্ড কোশ্চেন। তুমি এবার কতটা হাই কোয়ালিটিতে পড়াশোনা করছো সেটা একটা ফ্যাক্ট, কিন্তু কোশ্চেন স্ট্যান্ডার্ড কোশ্চেন, দারুণ কোশ্চেন। আমার ম্যাথের তো প্রত্যেকটা কোশ্চেনে, মানে এই একটা কোশ্চেন একটু লেন্দি, তাহলে বাকি প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন, একদম প্রত্যেকটাই। এটাকেও লেন্দি বলা যাবে না, যারা শিখেছে ভালো করে, কিন্তু একমাত্র এই কোশ্চেনটা একটু টাইম লাগতে পারে, বাকি জায়গাগুলোতে কিন্তু লজিক্যালি যথেষ্ট ভালো কোশ্চেন ছিল। যাই হোক, এগুলো আর পুরোনো কথা বলে লাভ নেই, শুধু যা যা দেখালাম এরকম ভাবে পড়তে হবে। তাহলে পেডাগোগি কিভাবে পড়বো? আমি তোমাদেরকে প্রথমেই 81 পেজের একটা পিডিএফ দিয়ে দেব, সেখানে সমস্ত চ্যাপ্টারের মুখস্থ করা পেডাগোগি আছে, মানে কোন পেডাগোগি গুলো যেগুলো মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, সেই পেডাগোগি গুলো আছে। আমি এটা বছরের প্রথমে দিয়ে দেব, তুমি সেটা প্রথম থেকে পড়ে 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 এটা মুখস্থ কর। সেটা মুখস্থর জিনিস, বোঝানোর থেকে বেশি মুখস্থর জিনিস। কিন্তু পেডাগোগির কনসেপচুয়াল যেমন কোশ্চেন, ওপেন এন্ডেড, ওই যে বদ্ধ মুক্ত, যেটা এবারও পড়েছিল পরীক্ষাতে, এটা হচ্ছে পুরো একটা ভিডিওর মাধ্যমে পুরো এই ওপেন এন্ডেড ক্লোজ এন্ডেড নিয়ে করা হয়েছে। সেই যে মুক্ত বদ্ধ নিয়ে এরকম টাইপের একটা কোশ্চেন এবার পড়েছিল, ঠিক আছে? তো এই যে কনসেপচুয়াল কোশ্চেন গুলো যেগুলো, সেগুলোর উপর আমি একটা ক্লাস নিয়ে যতগুলো সিটেড এর পেপারে কোশ্চেন এসে সেগুলো আমি আলোচনা করে দেবো। এই যে কোশ্চেনটা এরকম টাইপের কোশ্চেনের উপর আমরা একটা ক্লাস পুরো করানো, মানে একটা ভিডিও পুরো দেওয়া ছিল, যে ভিডিওতে শুধুমাত্র এই টপিক নিয়ে আলোচনা হয়েছিল। ওপেন এন্ডেড ক্লোজ এন্ডেড, কোন কোশ্চেনকে বলা হয় ওপেন এন্ডেড, মুক্তবদ্ধ। এবং ক্লাস 3 থেকে যে 10-এর বইগুলো আছে না, তার যে শিখন প্রণালী পড়তে বলেছিলাম, প্রথমের যে জায়গা পড়তেছিলাম, সেখানে এরকম মুক্তবদ্ধ দিয়ে অনেক কোশ্চেন ছিল, মুক্তবদ্ধ দিয়ে। তো যাই হোক,
এই যে টাইপের জিনিস, এরকম বেসিক কনসেপ্টের জিনিস পেডাগজি যেগুলো, সেই পেডাগজি গুলোর জন্য আমরা আলোচনা করে করে ভালো করে পড়বো। আর কিছু যেগুলো মুখস্থ জিনিস সেগুলো তুমি আগে থেকে এমনি পড়তে থাকবে। বুঝতে পারলে? এই হচ্ছে টোটাল পড়াশোনার স্টাইল। আমি আমার সিলেবাসটাকে টোটাল ভাগ করে দেব একটা পার্টে। তার সাথে সাথে আমি প্রতিটা টপিকের উপর, দেখো আজকের দিনে বাজারে তো কোনো বই নেই এই মুহূর্তে, আপাতত যে কোশ্চেন যেভাবে হচ্ছে, তো সেই কারণে এক্সট্রা প্র্যাকটিস সেট আমি দেব, যেটা আমরা চেষ্টা করছি 2 থেকে 2.5 মাসের মধ্যে ম্যাথের একটা বই যাতে দিতে পারি। তো সেই হিসাবে তোমরা একটা প্র্যাকটিস সেট আমি দেব, প্রতিটা ক্লাসে একটা করে প্র্যাকটিস সেট থাকবে, যেখানে নানা রকম এরকম এক্সট্রা টাইপের কিছু অঙ্ক থাকবে, টাইম মেনটেন করবে। কিন্তু আবারও বলছি, তোমাকে প্রতিটা কোশ্চেন করার সময় তোমাকে এটাই খেয়াল করতে হবে যে এটা যে অঙ্কটা পরীক্ষা আসবে তা নয়, এরকম টাইপের আর কি কোশ্চেন হতে পারে সেটাও একটু চিন্তা ভাবনা করতে হবে। তুমি যদি সেখানে দুটো কোশ্চেন নিজে বানাতে পারো, তাহলে দেখবে 2 দিন 4 দিন করতে করতে তুমিও শিখে যাবে যে কোশ্চেন কেমন হতে পারে। বুঝলে কথাটা? ক্লিয়ার পর থেকে? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার বলো, কারোর যদি কিছু কোশ্চেন থাকে বলো। কারো কিছু জানার থাকলে এবার বলে ফেলো একটু। কারোর যদি কিছু জানার থাকে, কোনো কোশ্চেন থাকে, বলে ফেলো। আছে কিছু? স্যার বলছি ত্রিকোণমিতি থেকে কিছু থাকবে না? ত্রিকোণমিতি এখানকার সিলেবাসে নেই। এখান থেকে সিলেবাসে ত্রিকোণমিতি নেই। ওটা একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো এক্সাম দিতে গেলে ত্রিকোণমিতি লাগে। ওয়েস্ট বেঙ্গলের কোনো এক্সামেই ত্রিকোণমিতি লাগে না। তুমি যদি ক্লার্কশিপও দিতে যাও সেখানেও লাগবে না। বুঝেছো? আচ্ছা স্যার। বেশ, আর কি জানতে চাও কেউ? বাকি যদি কেউ কিছু জানতে চাও ইমিডিয়েট একটু জানো। বেশ, তাহলে কারোর কিছু কোশ্চেন নেই। নেক্সট মঙ্গলবার থেকে আমার ম্যাথের ক্লাস মেন শুরু হচ্ছে। আমরা নাম্বার সিস্টেম দিয়েই শুরু করব, ঠিক আছে? প্রথম আমাদের স্টার্ট হবে নাম্বার সিস্টেম দিয়ে। তো আমি একটা পুরো সাজিয়ে দেব আমার কতগুলো ক্লাস লাগবে এবং কোন দিন কি টপিক পড়াবো, আমি একটা প্ল্যান দিয়ে দেবো তোমাদেরকে। সেই প্ল্যান ওয়াইজ আমার ক্লাস হবে, ঠিক আছে? তো সেই ক্লাস 1 ক্লাস 2 করে আমি সাজিয়ে দেবো কবে কি ক্লাস থাকছে, সেই প্ল্যান ওয়াইজ ক্লাস হবে। টার্গেট হচ্ছে 6 মাসে আমরা তোমার সিলেবাসটাকে রেডি করে দেবো। 6 মাসে, 6 মাসের পরে তোমার ইচ্ছে, তুমি তখন তারপরে কন্টিনিউ করতে চাইলে করতে পারো, রেকর্ডিং প্যাকেজ রাখলে রাখতে পারো, তুমি শুধু এক্সাম দিতে চাইলে দিতে পারো। তুমি তখন তোমার মতো করে নেবে এবং প্রতিটার কোর্স ফি আলাদা আলাদা হয়ে যায় এবং কমে যায়। নর্মাল যেটা মান্থলি পেমেন্ট 6 মাসের পরে সেটা কমে যায়। তো তখন তোমার ইচ্ছে, তুমি যা করবে, কিন্তু নর্মালি 6 মাসে আমরা সিলেবাসটাকে কমপ্লিট করে দেবো। ওকে, একমাত্র হয়তো ইভিএস সিলেবাস, যেহেতু এখন সিলেবাসের কোনো মাথা নেই, কোনো মাথা নেই, তাই ইভিএস হয়তো 6 মাসে নাও হতে পারে, সেটা হয়তো 6 মাসের থেকে একটু বেশি টাইম লাগতে পারে, কিন্তু কারণ অনেক জিনিস যদি এক্সট্রা করাতে হয় আর কি, নাহলে আদার সাবজেক্ট গুলো তোমার 6 মাসে ডেফিনেটলি হয়ে যাবে। ওকে, ক্লিয়ার করাতে পারলাম? বুঝে গেছো প্রত্যেকে? হ্যাঁ স্যার। ওকে, গুড নাইট, ভালো থেকো। পরের দিন আবার তাহলে আমাদের দেখা হবে। টাটা।